আজকে আমার ওখানে 293টা স্টুডেন্ট হয়ে গেছে, পড়াশোনা করে, এনজয় করে, আর বছরে দুবার করে চিলড্রেন্স ডে, পুজোতে আমরা ওদেরকে সল্টলেক ক্যাম্পাসে নিয়ে আসি। ওই যে বলছিলে না, সাকসেস অ্যান্ড স্যাটিসফ্যাকশন, আই থিঙ্ক দিস ইজ আ পার্ট অফ আর সাকসেস অলসো। আমার মনে হয় যে কোথাও বয়স্কদের মধ্যেও আমরা একটা ভালো লাগা আনতে পেরেছিলাম। 20th মার্চ হচ্ছে হ্যাপিনেস ডে আমাদের ক্যাম্পাসে, মনসিজের সাথে রিলেট করে একটা হ্যাপিনেস ডে। বিশ্বাস করবে না, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটি সবাই মিলে, ম্যাম আমি একটু পার্ট নেব। আপনি আমতলা স্কুল নিয়ে একটা স্টোরি আমাকে বলছিলেন, তো আমি চাই দর্শকদের সাথেও সেটা একটু শেয়ার করুন, আর আমিও পুরোটা আপনার থেকে একটু শুনবো। অ্যাকচুয়ালি কোভিড টাইমসে রোটারির একটা গ্রুপ এসেছিল আমার কাছে। আচ্ছা, হ্যাঁ, ওরা এসে একদিনকে গল্প করলো যে ম্যাম এমনি আমতলায় একটা স্কুল আছে, তো ওখানে প্রায় 322টা স্টুডেন্ট ছিল, কিন্তু ভেরি সরি আজকে 6 মাস হয়ে গেল কোভিড শুরু হয়েছে, তো এখন ওখানে কেবল 37টা 37 স্টুডেন্টস আছে। তো আপনি কি একবার যাবেন, দেখবেন কি করা যায় স্কুলটা নিয়ে? আমার না খুব খারাপ লাগলো যে কেন এতগুলো ছেলে মেয়ে বেরিয়ে চলে গেল। আর খুব লাকিলি যে প্রিন্সিপাল, সে কিন্তু প্রেসিডেন্সি কলেজের ভদ্রমহিলা, তিনি স্টার্ট করেছিলেন। জাস্ট ছোট্ট একটা জমি, বিশেষ কিচ্ছু নেই। গেলাম, গিয়ে দেখলাম যে জাস্ট একটা গ্রামে যেমন 2টি ঘর, কোনো খেলার জায়গা নেই। আমি গিয়ে ফার্স্ট কাজ করলাম ওটাকে রেনোভেট করে মোটামুটি একটা বাথরুম দেওয়া, কয়েকটা ক্লাসরুম দেওয়া, এবং টিচার পাঠালাম। টিচারগুলো কি করলো জানো তো, কেবল পড়ালো না, বাড়িতে বাড়িতে গিয়ে সেই স্টুডেন্ট যারা ছিল তাদেরকে বলতে শুরু করলো যে পড়াশোনা না করলে বাচ্চাগুলো তো কোথাও যাবে না, ফার্স্টে তো পড়াতে হবে, পড়ানোটা কেন দরকার। তখন বলছে যে না, আসলে এখন আর টাকা দিতে পারবে না, কোভিড আছে। সেই ঠিক আছে, টেকনো তো আছে, দেখাই যাক না কি করা যায়। These teachers started bringing the children back. আজকে আমার ওখানে 293টা স্টুডেন্ট হয়ে গেছে। ওরা সবাই আসে, পড়াশোনা করে, এনজয় করে, আর বছরে দুবার করে চিলড্রেন্স ডে, পুজোতে আমরা ওদেরকে সল্টলেক ক্যাম্পাসে নিয়ে আসি। ওরা আমাদের সাথে এনজয় করে, মানে টু ফিল অ্যাট পার্ট। এবং আমার কেবল এটাই মনে হয় যে ওটা আছে ক্লাস 8 পর্যন্ত, তারপরে ওরা আর কোনো স্কুলে চলে যায়, গভর্নমেন্ট স্কুলগুলোতে চলে যায়, তখন তারা টাকা পয়সা মিনিমাম যা দিয়ে ওদের মতন ওরা করে নেয়। আর যদি আমি কাছাকাছি কোনো দিন টেকনো ইন্ডিয়া গ্রুপের কোনো পাবলিক স্কুল করতে পারি, তখন ডেফিনেটলি ডাইরেক্ট এন্ট্রি হয়ে যাবে। কিন্তু মনে হয় যে এই যে 293টা বাচ্চা, এরা কিন্তু আজকে সূর্যের মুখটা দেখতে পায়, বিকজ আমি কোভিডের সময় ওদের হাতটা ধরেছিলাম। টিচারগুলো যে দিয়েছি, তারা আজকে ওদেরকে নিয়ে সময় কাটায়, এবং কোথাও লার্নিং সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে। ওখানে যে পড়ানো হয়, একটা প্রপার বেসিক সিস্টেম তৈরি করা হয়েছে। আমি এখান থেকে খাতা বই বা আঁকার জিনিসপত্র পাঠাই, এবং যখনই যাই তারা নাচ গান করে, মানে একটু প্লিজ আস দেখাতে চাই যে আমি কী কী শিখেছি। ওই যে বলছিলে না, সাকসেস অ্যান্ড স্যাটিসফ্যাকশন, আই থিঙ্ক দিস ইজ আ পার্ট অফ আর সাকসেস অলসো, যে আমরা 293 জনকে দেখাতে পারলাম যে তোমাদের জন্য পড়াশোনা আছে, মানে সামওয়ান ইজ দেয়ার, বা ওদের হাসিটাও আপনার কাছে একটা খুব খুব ইম্পর্টেন্ট। কতজন কি ভালো আঁকে, কি ভালো খেলে, তো তাদেরকেও আমরা বলি যে যখন তোমরা মনে করবে কম্পিটিশনে যাবে, তখন উই আর দেয়ার। ডেফিনেটলি এইটুকু। ইটস অলমোস্ট আ CSR প্রজেক্ট, কিন্তু এটা হঠাৎ করে এসেছে, ইট ওয়াজ নট আ প্ল্যান্ড ওয়ান, কিন্তু এখন ইটস আ পার্ট অফ আর স্কুল সিস্টেম। ডেফিনেটলি। হ্যাঁ, টেকনো কিডস বলেও আপনাদের একটি প্রজেক্ট লঞ্চ হয়েছে, যেখানে একদম ছোট ছোট বাচ্চাদের নিয়েও আপনারা কাজ করছেন। ওই অভিজ্ঞতাটা কিরকম হয়েছে আপনাদের? অ্যাকচুয়ালি কি জানো তো, সল্টলেক রিজনে দেখা গেছে প্রচুর পেরেন্টস, বাবা মা দুজনেই কাজ করে, প্রচুর কর্পোরেট সেক্টরে আছে, ব্যাংকিংয়ে আছে, স্কুল কলেজে আছে। তো আমাদের হঠাৎ মনে হলো যে আমরা যদি এমন একটা স্কুল করতে পারি যেখানে ক্রেশও থাকবে, স্কুলও চলবে, এবং ইচ্ছে হলে মা তখন বাচ্চাকে দিয়ে নিশ্চিন্ত মনে একটু
কলেজ করলো বা ক্লাস অফিস করলো, সেই ইচ্ছেটা নিয়ে আমরা সল্টলেকে একটা স্কুল তৈরি করেছি। আচ্ছা, এবং বেশ 30-40টা করে বাচ্চা থাকে, তাদেরকে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেওয়া হয়, তাদের জন্য দুপুরের ঘুমের ঘর আছে, যেটা অলমোস্ট লাইক হেভেনের মতন একটা পেন্টিং করা আছে, আচ্ছা। ওরা এঞ্জেলসের সাথে ঘুমোতে পারে, এরকম একটা সিস্টেম তৈরি করা হয়েছে যাতে খুব ছোট বয়সেও তারা যাতে না বুঝতে পারে যে খেলে ধুলেও পড়াশোনা হয়, খেলাধুলা করে পড়াশোনা হয় যেন তাদের না না। এবং যেই সময়টা তারা আজকে একটা মেয়েদের সাথে কাটায়, তার থেকে বেটার ওই 4 ঘন্টা যদি আজকে আমাদের টিচারের সাথে কাটায়, খেলে ধুলে বা ভালো কিছু শিখে, এইটা খুব দরকার। কিন্তু দরকার, মানে আজকের ডেটে খুব একটা সমস্যা হয়ে যায় যে বাবা মা দুজনেই কর্মরত, একদম তখন ছেলে মেয়েকে কোথায় রাখবে বা কিভাবে, এই কারণে কিন্তু অনেক মহিলাকে চাকরিও ছেড়ে দিতে হয় আফটার দ্য বেবি ইজ বর্ন। একদম তাই। তো সেইটা আপনাদের এই উদ্যোগের জন্য তাদের মানে শুধুমাত্র বাচ্চাদের না, তাদেরও অনেক উপকার হবে, অনেক উপকার হয় এবং খুব পিসফুলি নিজের কাজটা করতে পারে যতক্ষণ বাচ্চা স্কুলে থাকলো, সঠিক জায়গায় আছে। হ্যাঁ। এখন কি কি উদ্যোগ আপনি এই ব্যবসার বাইরে দিয়েছেন? ওকে, এখন বলবো না, বেশ কবছর ধরেই আমি শুরু করেছি। যেমন ধরো লাবণ্য, আমি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটু কাজ করি এবং মানুষ আমাকে দায়িত্ব দেয়, ভালোও লাগে টু বি বিসাইড উইমেন। তো সেই হিসেবে লাবণ্যটা শুরু করেছিলাম। তখন অরুন্ধতী ভট্টাচার্য উনি বম্বে থেকে এসেছিলেন টু ইনগ্রেট দ্য প্রোগ্রাম। ওখানে আমরা প্রথমবার, মানে যিনি SBI ছিলেন, হ্যাঁ, এখন সেলস ফোর্সে আছেন, ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, ভীষণ মানে হেল্পিং একটা পার্সোনালিটি। তো উনি এলেন এবং আমরা 9 জন মহিলাকে, তখন এত কমন ছিল না এটা, 9 জন মহিলাকে যাদের নামই কেউ জানে না, কিন্তু তারা বড় বড় কাজ করছে। বড় ইন দ্য সেন্স, বম্বে স্টেশনে বসে সে কিন্তু 82টা বাচ্চাকে পড়ায়। এই রকম মহিলাদের আমরা অ্যাওয়ার্ড দিলাম। ওই ইয়ার একটা প্রজেক্ট শুরু করলাম এবং তার বেসটাই তৈরি করলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন মহিলাদের কাছ থেকে ইনফ্লুয়েন্সড হয়েছিল, ওনার বাড়ির 3 জন। তো সেই হিসেবে আজকে জ্ঞানদানন্দিনী দেবী বা ওনাদের 3 জনের উপরে ভিডিও করে মধুবন্তী মৈত্র আমাকে কিন্তু পুরোটা আমার তুহিনের টিমই রেডি করে দিয়েছিল। এটা হচ্ছে অগেন ওই কালচারের দিকে আমি যেহেতু খুব অ্যালাইন্ড, সেই জন্য ওটা। তারপরে যখন কোভিড টাইমস হলো, তখন কিন্তু দেখা গেল যে স্টুডেন্টদের মধ্যে একটা প্রচণ্ড ডাউন ফিলিং, 4টে ঘরের দেওয়ালের মধ্যে পড়ে আছে, খেলতে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, যা করছে সব অনলাইন। তখন আমরা কিন্তু এই মনসিজ বলে একটা মেন্টাল ওয়েলনেস প্ল্যাটফর্ম তৈরি করলাম, যেখানে কাউন্সিলার্সরা কার কি অসুবিধে মনের কথা শোনা, শেয়ার করা। এটা অনেক বছর হলো, কোভিড তখন সবে শুরু হয়েছে, 6 মাস হবে। এখন মনসিজও কিন্তু খুব ভালো কাজ করছে এবং দেবাশিস স্যান্ডিকে পাঠিয়েছিল যে পারবেন আপনি আমার, তখন উনি ছিলেন হিট করতে এনকেডিতে, দেবাশিসবাবু এসেছেন না। সো উনি বললেন যে স্নেহদিয়া বলে যে এল্ডারলি হোমটা আছে, ওইখানে আমার মনসিজের টিম প্রত্যেক থার্সডে গিয়ে, এবং 8টা, উনি বললেন 8টা স্টুডেন্টও দিয়ে দিন সঙ্গে, আর আমার 2 জন কাউন্সিলর গিয়ে ওনাদের সাথে সময় স্পেন্ড, কখনো কম্পিউটার মোবাইলে কাজ করা শেখাচ্ছে, কখনো ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, আবার কখনো দেখা যাচ্ছে হয়তো কেউ গিয়ে, শ্রাবণী গিয়ে গান করে এলো, ওরা গান করলো, কখনো কুকিং হচ্ছে, ওরা রান্নাবান্না করে খাওয়াচ্ছে। মানে এমনই হলো, আমি যখন যেতাম আমাকে বলতো যে, মানে আপনি বলছেন আমার মাথায় ভিজুয়ালাইজেশন হচ্ছে, ব্যাপারটা খুব সুন্দর, অসাধারণ। এবং কোভিডের সময় মানে ওই মাঠে করলো, কারণ হলে করলে তো রিস্কি। একটা মাঠ আছে উল্টো দিকের, একটা ওদের ওখানে গেমস টেমসও খেলা হয়, লাইব্রেরি আছে, সামনে মাঠ আছে, সেই মাঠের মধ্যে আমরা প্যান্ডেল করে শ্রাবণী গান করে সবাই মিলে একসাথে গান করছে, 200 জন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, যারা তার আগে মানে আমার না হাতটা ধরে বলছে আমার ছেলে তো আমেরিকায় আছে, আমার মেয়ে তো ইউকেতে আছে, কি হচ্ছে জানি না, আমি কি আর বাঁচবো। সেই থেকে এই
প্রত্যেক বৃহস্পতিবার গিয়ে গিয়ে ওনাদের মধ্যে যে মেন্টাল একটা স্ট্রেংথ আনতে পেরেছিল, আমার মনসী যারা আমরা ব্রততে গিয়ে কবিতা বলতো, কোথাও না আমি যেতাম আর আমার হাতটা ধরে বলতো যে জানো তো থার্সডে হলে না খুব তাড়াতাড়ি আমরা লাঞ্চ খেয়ে নিই, বিকজ থার্সডে ইজ আ ফান ডে ফর আস, আমরা ওয়েট করি। সো আমার মনে হয় যে কোথাও বয়স্কদের মধ্যেও আমরা একটা ভালো লাগা আনতে পেরেছিলাম, আর সেইটা থেকেই তখন আমরা স্টার্ট করলাম। 20th মার্চ হচ্ছে হ্যাপিনেস ডে। আমরা আমাদের ক্যাম্পাসে মনসীজের সাথে রিলেট করে একটা হ্যাপিনেস ডে, বিশ্বাস করবে না, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটি সবাই মিলে ম্যাম আমি একটু পার্ট নেব, আমি একটু আঁকা দেবো, আমি একটু গান করব, জাস্ট টু ক্রিয়েট হ্যাপিনেস আউট অফ নাথিং। আমার মনে হয় আমরা সাকসেসফুল, এই নিয়ে মনে হয় 4 বছর হয়ে গেল। এইরকমভাবে অনেকগুলোই প্রজেক্ট করেছি। শুনলে মুখে আপনার হাসিটাই বলে দিচ্ছে যে এটা করে আপনার ভেরি কতটা স্যাটিসফাইং। আমি কিছু পাই, তার থেকেও বড় কথা আমি কিছু দিয়ে কাউকে যদি হাসাতে পারি, ওইটা কিন্তু অনেক বড় পাওয়া হয়ে যায়। যখন কোভিড টাইমসে ইন্টারভিউয়ের জন্য আমার মনে আছে, আমি জানি না নিউজ 18, 24 ঘন্টা এরকম স্টুডিওগুলোয় গেছিলাম, তো সকলেই বলছে কতদিন বেড়াতে যায়নি, হ্যাঁ, কিন্তু প্লেনে ওঠা যাচ্ছে না, খুব ডিফিকাল্ট। আমার মনে আছে সেই সময় সকলে আলোচনা করছে গাড়িতে করে কোথাও যদি যাওয়া যায় তাহলে আমরা বেড়াতে যেতে পারি। আমরা তো জানি না কোভিডটা কত মাস আরো চলবে। সেই সময় কিন্তু আমার মাথায় এলো যে আমাদের সুন্দরবনের একটা জমি নেওয়া, একটু বিল্ডিংটা শুরু হয়েছিল, ওইখানে তাহলে যদি আমরা রিসর্টটা শুরু করি। এবং অনেকেই বলেছিল কেউ তোমার সুন্দরবনে যাবে না, এবং ওখানে তুমি কি করবে, মানে স্কুল করছো ঠিক আছে। এখন আমি তাদেরকে বলতে চাই 1.5 বছর হলো, কাম অ্যান্ড সি, ওখানে এত লোকজন যায়, এবং কোথাও সুন্দরবনের ম্যানগ্রোভস, ওখানের বাঘ, কুমির, হরিণ, এবং লঞ্চে করে ওই যে নদীর মধ্যে যাওয়া, ওখানের অ্যাটমসফিয়ারটাই আলাদা, ওখানে এনভায়রনমেন্টটাই আলাদা। আর আই ফিল সুন্দরবন অলসো ডিসক্রাইবস বেঙ্গল ইন আ ওয়ে, নয় কি? আজকে যেমন আমি বলি দার্জিলিং, তেমন কিন্তু সুন্দরবনও একটা পার্ট অফ বেঙ্গল, যেটা এখন লোকে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের হসপিটালিটি প্রজেক্ট শুরু করেছে। আমার খুব শখ যে বাপি আসলে বিষ্ণুপুরে ছিলেন, তো ওনার অনেক জমি জমা পড়ে আছে, উনি এখন মায়ের ট্রিটমেন্টের জন্য কলকাতায় আছেন। তো ওইগুলো সবারকে গিফট করে দিয়েছে, আমরা 3 বোন। তো ওই রকম জায়গায় যেমন বিষ্ণুপুর, বহরমপুর, এইসব জায়গাগুলোয় আমরা যদি সুন্দরবনের মতন বেঙ্গলকে ওরিয়েন্ট করে ছোট ছোট রিসর্ট করতে পারি, তার মানে কি আমি বেঙ্গল ট্যুরিজমের কিছুটা পার্ট করতে পারবো। তাহলে ট্যুরিজমটা বাড়বে, এবং কোথাও লোককে দেখানো যে বেঙ্গলেও কত কিছু দেখার আছে। এক্স্যাক্টলি। কারণ বিষ্ণুপুর এমন একটা জায়গা যেখানে টেরাকোটাটা গোটা পৃথিবী প্রসিদ্ধ। তো সেখানে যদি গুড হসপিটালিটি থাকে তাহলে আরো বেশি সংখ্যার মানুষ। সেটারই খুব অভাব, জানো তো, মানে ওখানে ভালো হোটেল, ভালো কি বলে ওই স্টে করার জন্য হোমস্টে টাইপের, মানে কিছু ভালো নেই। ঠিক আছে, একটা অ্যাভারেজ। হ্যাঁ, তারপরে ওখানে আরেকটা বালুচুরি ইন্ডাস্ট্রি, মানে পুরো ডাই আউট করছে। বিভিন্ন দেশে যখন ঘুরেছেন আপনি, তখন একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাইরের দেশের যে নেচার বা ন্যাচারাল জিনিসগুলো আমরা দেখতে চাই, তার অধিকাংশটাই আমাদের দেশে আছে, আমরা অতটা গুছিয়ে প্রেজেন্ট করতে পারছি না পৃথিবীর সামনে। একদম একদম। সেইটা যদি করা যায় তাহলে আমরা যেরকম ভাবে গোটা পৃথিবীতে ঘুরতে চাই, গোটা পৃথিবীও আরো বেশি সংখ্যায় আমাদের দেশে আসবে। আমি যখন আমি আগে গেছি কাশ্মীর, রিসেন্টলি 1.5 বছর আগে কাশ্মীর গেলাম যখন, তখন আমি পোস্টটাই দিয়েছিলাম যে মানুষ কেন সুইজারল্যান্ড যায়। আমি সুইজারল্যান্ডেও গেছি, আমি কাশ্মীরেও গেছি। কাশ্মীরে অনেক বেশি ন্যাচারাল বিউটি, বাট উই আর প্রজেক্টিং অ্যাজ ইফ, মানে ওদের ওখানে না ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা ইজ ভেরি স্ট্রং, ওরা প্রজেক্ট করছে এমন ভাবে, তো এইটুকু জিনিসকে এতটা দেখাচ্ছে, ইমেজ বিল্ডিংটা অনেক বেশি। কিন্তু আমাদের এত আছে, আমরা এতটুকুই দেখাতে পাচ্ছি। হ্যাঁ, সেই তো, মানে আপনি যদি শুধু নর্থ বেঙ্গলটাই দেখেন, দার্জিলিং বাদেও যে কোনো কোনা নর্থ বেঙ্গলের ততটাই সুন্দর। হ্যাঁ, যে কোনো কোণে একটা করেই, যে আপনি সুন্দরবনের কথাটা বললেন,
আমাদের যে কোস্টাল এরিয়াগুলো রয়েছে, যে কোনো জায়গাতে একটা রিসর্ট করলে বা একটা ভালো হসপিটালিটির ব্যবস্থা করলে একদম। প্রচুর মানুষ প্রচুর, আসতে পারে হ্যাঁ হ্যাঁ। এক্স্যাক্টলি। আর ইন্ডিয়া ইজ রিচ উইথ ইটস ন্যাচারাল বিউটি, কেবল আমাদের এক্সপ্লোর করতে হবে।